বন্ধুরা, আজকে আমরা ভারতীয় জাতীয়তাবাদী নেতা ও বিপ্লবী বিখ্যাত রাষ্ট্রীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী সম্পর্কে আলোচনা করব। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। সর্দার বল্লভভাই প্যাটেল নামে পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। বল্লভভাই প্যাটেল 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি একজন ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি একটি অখণ্ড স্বাধীন দেশের একীকরণের নির্দেশত্ব দিয়েছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রক্ষণশীল সদস্যদের মধ্যে একজন ছিলেন। ভারত এবং অন্যত্রে তাকে প্রায়ই সর্দার বলে জানতেন। এই সর্দার কথার অর্থ হিন্দি, উর্দু এবং ফার্সি ভাষায় বলা হয় প্রধান। ভারতের এই বিখ্যাত রাষ্ট্রনায়ক নিজ শক্তিতে ভারতকে এক হিসাবে দেখিয়েছিলেন। তিনি ভারতের রাজনৈতিক সংহতি এবং 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন বল্লভভাই প্যাটেল। 1875 সালের 31 অক্টোবর ভারতবর্ষের গুজরাট প্রদেশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো জাবেরভাই প্যাটেল এবং মাতা হলেন লাটবাই জাবেরভাই, এবং লাটবাইয়ের 4 ছেলে এবং 1 মেয়ে ছিলেন, এবং বল্লভভাই প্যাটেল ছিলেন এই 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ এবং তার পিতার সবার চেয়ে প্রিয় পুত্র। বল্লভভাইয়ের পুত্র ঝাঁসির রানীর সেনাবাহিনীতে কাজ করেছিলেন। বল্লভভাই প্যাটেলের শিক্ষা জীবন শুরু হয় গুজরাট মিডিয়াম স্কুল থেকে এবং পরবর্তীকালে তিনি একটি ইংরাজি মিডিয়াম স্কুলে স্থানান্তরিত হন। 1897 সালে তিনি উচ্চ বিদ্যালয় পাশ করেন এবং আইন নিয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তিনি তুলনায় বেশি বয়সে অর্থাৎ 22 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে 1910 সালে লন্ডনে যান। তিনি 1933 সালে ইন্স অফ স্কুল থেকে আইন বিভাগে ডিগ্রি সম্পূর্ণ করেন। ভারতে ফিরে এসে তিনি গুজরাটের গুটরায় তার আইন অনুশীলন শুরু করেন। আইনের উপর তার দক্ষতা দেখে ব্রিটিশ সরকার অনেক উন্নত পদের প্রস্তাব দিয়েছিলেন, তবে বল্লভভাই প্যাটেল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ব্রিটিশ সরকার এবং তাদের আইনে কঠোর বিরোধী ছিলেন, তাই তিনি সবসময় ব্রিটিশদের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বল্লভভাই প্যাটেল 1891 সালে যখন তার মাত্র 18 বছর বয়স, তখন তার বাবা তাকে পাশের গ্রামে বিয়ে দিয়েছিলেন। তার স্ত্রীর নাম জাবেদ বেন। বল্লভভাই এবং জাবেদ বেনের 2 সন্তান ছিল, তথা 1903 সালে জন্ম হয় মেয়ে মণিবেন প্যাটেল এবং 1906 সালে জন্ম হয় ছেলে দহিভাই প্যাটেল। পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেলের পুত্র দহিভাই প্যাটেল ভারতের সংসদ দলের সদস্য পদে মনোনীত হয়েছিলেন। বল্লভভাই প্যাটেল তার শিক্ষা সম্পূর্ণ করার পর তিনি আইন বিষয়ে আরও আগ্রহ প্রকাশ করেন এবং ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। ভারতে ফিরে এসে তিনি আইনজীবী হিসাবে কাজে যোগদান করেন। 1917 সালে বল্লভভাই প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাট শাখার সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন এবং 1918 সালে কায়রার বন্যার পরে ব্রিটিশরা জোর করে কৃষকদের উপর কর চাপিয়ে দিলে তিনি কৃষকদের কর প্রদান না করার জন্য একটি বিশাল কর শুল্ক অভিযান করেছিলেন। শান্তিপূর্ণ আন্দোলন করে বল্লভভাই ব্রিটিশ কর্তৃপক্ষকে কৃষকদের জমি ফিরিয়ে দিতে বাধ্য করেছিলেন। তার এলাকায় কৃষকদের একত্রিত করার প্রচেষ্টা বারদোলাই সত্যাগ্রহ আন্দোলনের সময় তাকে সর্দার উপাধি দেওয়া হয়। বল্লভভাই মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলনকে সফলপ্রিয়ভাবে সমর্থন করেছিলেন। 1928 সালে ভারতলির কৃষকরা যখন প্রথমবার আবার ট্যাক্স বৃদ্ধির মুখোমুখি হয়েছিল, দীর্ঘ 6 মাস কৃষকদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটি বিভিন্ন দফার আন্দোলনের পর কৃষকদের মধ্যে একটি চুক্তি হয় ও এবারে কৃষকরা তাদের জমি ফেরত পেয়েছিলেন। 1930 সালে মহাত্মা গান্ধীর উদ্যোগে বিখ্যাত লবণ সত্যাগ্রহে অংশ নেবার কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে কারাবন্দী করা হয়েছিল। 1931 সালের ভারতের তৎকালীন ভাইসর লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির পরে মুক্তি দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই চুক্তি গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। এই বছর প্যাটেল করাচি অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। তিনি কংগ্রেসের মৌলিক অধিকার এবং মানবাধিকার স্বাক্ষর প্রতিশ্রুতি বদ্ধ ছিলেন। 1983 সালে আইনসভার নির্বাচনের সময় তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে প্রচার করেছিলেন। প্রতিদ্বন্দ্বিতা না করে বল্লভভাই প্যাটেল নির্বাচনের সময় তার সহকর্মীদের সহযোগিতা করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বল্লভভাই মহাত্মা গান্ধীর প্রতি তার অটল সমর্থন অব্যাহত রেখেছিলেন। ধারাবাহিকভাবে হৃদয়ে অন্তর্ভুক্ত বক্তৃতায়
এই আন্দোলনের এজেন্ডা প্রচারে সারা দেশে ভ্রমণ চালিয়ে যান। বল্লভভাই প্যাটেল 1942 সালে পুনরায় গ্রেপ্তার হন এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে 1945 সাল পর্যন্ত আহমেদ দুর্গে বন্দী অবস্থায় ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন দ্বিজাতিত স্তরের জনক। প্যাটেল বুঝতে পেরেছিলেন যে যদি পাকিস্তান বিভাজনের পরও প্রকাশ্য সাম্প্রদায়িক দাঙ্গার ফলে স্বাধীনতার পরও কেন্দ্রে একটি দুর্বল সরকারের প্রতিষ্ঠার সম্ভাবনা বেশি রয়েছে, যা একটি গণতান্ত্রিক দেশকে সুসংগত করার জন্য বিপর্যয়কর হতো, তাই তিনি PM মেননের সাথে এই সমাধানের জন্য কাজ করেন এবং BP মেনন পরামর্শ দিয়েছিলেন যে একজন সরকারি কর্মচারী ও রাষ্ট্রের ধর্মপ্রবণতার উপর ভিত্তি করে একটি পৃথক আধিপত্য প্রতিষ্ঠা করা। পরামর্শ প্যাটেল 1947 সালে ডিসেম্বর মাসে গ্রহণ করেছিলেন এবং প্রাচীন কাউন্সিলে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পর প্যাটেল প্রথম রাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। প্যাটেল স্বাধীনতার পর ভারতবর্ষে প্রায় 522টি রাজ্যকে ভারতের অধীনে এনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1947 সালে রাজ্যে সংহতকরণের জন্য কাজ শুরু করেন এবং জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়ে সকল রাজ্যকে সংহত করতে প্যাটেল সফল হয়েছিলেন। অবশেষে তিনি তার তীব্র রাজনৈতিক বুদ্ধির সাহায্যে পরিস্থিতির মোকাবিলা করেন এবং জম্মু কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদকে ভারতের অধীনে এনেছিলেন। আমরা যে ভারতকে আজ দেখতে পাচ্ছি তা হলো সর্দার বল্লভভাই প্যাটেল যে প্রচেষ্টা করেছিলেন তার ফল। প্যাটেল ছিলেন ভারতীয় গণপরিষদের শীর্ষস্থানীয় সদস্য এবং ডক্টর BR আম্বেদকর ও তার পরামর্শে নিজেকে নিয়োগ করেছিলেন। তিনি ভারতীয় প্রশাসনিক পরিবেশ এবং ভারতীয় পুলিশ পরিষেবার প্রচেষ্টার মূল ছিলেন। 1947 সালে পাকিস্তান যখন ভারত আক্রমণ করে তখন বল্লভভাই প্যাটেল পাকিস্তানের প্রচেষ্টার কড়া জবাব দিয়েছিলেন। এই সময় তিনি ভারতীয় সেনাবাহিনীকে সম্প্রসারণের পাশাপাশি অবকাঠামো দ্বিগুণের উন্নতি করেছিলেন। তিনি দিল্লি ও পশ্চিমবঙ্গের একাধিক শরণার্থী শিবির তৈরি করেছিলেন। 1948 সালে RSS এর সদস্য নাথুরাম গোডসে যখন মহাত্মা গান্ধীকে নিহত করেন তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল RSS এক সংগঠন হিসাবে নিষিদ্ধ করেন। প্যাটেলের রাজনৈতিক ও চিন্তাভাবনার উপর গান্ধীর গভীর প্রভাব ছিল। তিনি গান্ধীর প্রতি অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সারা জীবন গান্ধীর নীতির পাশে ছিলেন। গান্ধীর মৃত্যুর পর তিনি এক মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হন। যদিও তিনি অসুস্থ হয়ে উঠেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল পর্তুগিজদের হাত থেকে নেওয়া এবং নিজেদের হাত থেকে হায়দ্রাবাদ উদ্ধার করে ভারত সরকারের সাথে নিযুক্ত করেন। এই সময় দেশীয় রাজ্যগুলিকে ভারত ডমিনেশনের সাথে যুক্ত করার জন্য লোহার ন্যায় কঠিন ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। তার এই পদক্ষেপের জন্য শ্রদ্ধা জানিয়ে পণ্ডিত নেহেরু তাকে নতুন ভারতের নির্মাতা ও একটিকরণ বলে অভিহিত করেছিলেন। এই সময় থেকে তিনি লৌহ মানব বলে পরিচিত হন। অবশেষে 1950 সালের 15ই ডিসেম্বর ভারতীয় পণ্ডিত সর্দার বল্লভভাই প্যাটেলের পরলোক প্রাপ্তি ঘটে। বল্লভভাই প্যাটেলের সম্মানায় ভারতের গুজরাটে তার জন্মস্থানে বিশ্বের সবথেকে বড় ভাস্কর্য তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় ঐক্যের মূর্তি, যা গত 2018 সালের 31শে অক্টোবর উদ্বোধন করা হয়। এছাড়া তার নামে একটি রাস্তা জাতীয় বিমানবন্দরও রয়েছে। 2014 সালে তার জন্মদিবস 31শে অক্টোবর উদ্বোধন করা হয়। এছাড়া তার নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। 2014 সালে তার জন্মদিবস 31শে অক্টোবরকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল 1991 সালে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।